হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমাদের এসএসসি এমটিএসের যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস করাচ্ছিলাম সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 25 নম্বর ক্লাস। এর আগে আমরা 24টা ক্লাস করেছি, না দেখে থাকলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আজ আমরা করব 14ই অক্টোবর 2021 সালে পরীক্ষা হওয়া সেকেন্ড শিফটের আসা 25টি জিকে। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। আর যদি তোমরা 25-এর মধ্যে প্রায় 20 নাম্বার যদি জিকেতে কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এমটিএসের যে জিকে পেড গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম 18+ প্রশ্নোত্তর কিন্তু পাবে এই গ্রুপে যদি জয়েন করো, তাহলে 249 পে করে জয়েন করতে হবে। আর এখানে আমরা প্রোভাইড করব 2020, 2021, 2022, 2023 সালের জিকে প্রশ্নোত্তর, 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে আর সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু তোমাদের প্রোভাইড করব। যদি জয়েন করতে চাও জয়েন করে যাও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব। আজকের কি আছে প্রথম প্রশ্ন দেখো। অভিনেতা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার জীবনীর নাম কি? শত্রুঘ্ন সিনহা হচ্ছেন বলিউডের একজন হিন্দি ছবির অভিনেতা। ঠিক আছে, তো তার যে জীবনী, যারা একটু মুভি দেখো বা পুরনো সিনেমা দেখো তারা কিন্তু এই উত্তরটা করতে পারবে, কারণ শত্রুঘ্ন সিনহার একটা ডায়লগ আছে, খুবই প্রচলিত ডায়লগ, খামোশ বলে একটা ডায়লগ আছে। ঠিক আছে, সেই তাহলে দেখো এনিথিং বাট খামোশ, এটা খুবই ফেমাস ডায়লগ শত্রুঘ্ন সিনহার, তাহলে এই উত্তরটা তোমরা সহজেই করতে পারবে। আর দেখো এই যে অপশন 3টে দেখতে পাচ্ছ, খুল্লম খুল্লা। খুল্লম খুল্লা হচ্ছে কার আত্মজীবনী জানো? খুল্লম খুল্লা হচ্ছে ঋষি কাপুর। ঋষি কাপুরের আত্মজীবনী হচ্ছে খুল্লম খুল্লা। তারপর দেখতে পাচ্ছ অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ার, এটা কার আত্মজীবনী বলতে পারবে? এটা হচ্ছে নাসির উদ্দিন শাহ। তিনিও হচ্ছেন নাসির উদ্দিন শাহ, হচ্ছেন একজন বিখ্যাত বলিউড অ্যাক্টর। তো নাসির উদ্দিন শাহ এর আত্মজীবনী হচ্ছেন এটা। নেক্সট দেখবো আমরা, পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। নিচের কোনটি আবাদ শস্য বিভাগে আসে? নিচের কোন আবাদটি শস্য বিভাগে আসে? তাহলে এটা সহজেই উত্তর করতে পারবে তোমরা। শস্য বিভাগে কোনটা আসে? আলু দেখো শস্য নয়, শসা শস্য নয়, কফি শস্য নয়, শস্য হয়ে যাবে বাজরা। জোয়ার, বাজরা, রাগি এগুলো সবই হচ্ছে শস্য, তাহলে শস্য হয়ে যাবে এটা। দেখো কয়েকটা খারিফ শস্যর উদাহরণ অনেক সময় আসে, যেমন খারিফ শস্য কোনগুলো, যেমন ভাত বা চাল, জোয়ার, সয়াবিন, তুলা, বাজরা, ভুট্টা, এগুলো হচ্ছে খারিফ শস্য। আর রবি শস্য কোনগুলো, কিছু অনেক সময় আসে পরীক্ষায়। রবি শস্য হচ্ছে গম, ডাল, ওটস, তিসি, সরিষা, জব, এগুলো হচ্ছে রবি শস্য। রবি শস্যর সময়কাল কখন? শীতকালীন ফসল হচ্ছে রবি শস্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 3 নম্বর কি থাকবে দেখবো। কোন বছরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার রাষ্ট্রীয় মালিকানায় উত্তীর্ণ হওয়ার পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানায় উত্তীর্ণ হওয়ার পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, পরে সেটা হয়ে গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। ঠিক আছে, এটা কবে হয়েছে এসবিআই? 1955, 1955 সালে এসবিআই হলো। তার আগে যেমন প্রথম যদি বলা হয়, এই এসবিআই ব্যাংকের প্রথম নাম যদি বলা হয় তখন হবে ব্যাংক অফ ক্যালকাটা। ব্যাংক অফ ক্যালকাটা, এটা 1806 থেকে 1921 সাল পর্যন্ত এই নামটা ছিল। তারপর যদি বলা হয় তবে হবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, আইবিআই, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা 1921 থেকে 1955 সাল পর্যন্ত নাম ছিল। তারপর 1955 সালের পর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর মাঝে এই যে 1806 থেকে 1921 বললাম না, মাঝে ব্যাংক অফ ক্যালকাটার পর এটার নাম হয়েছিল একবার ব্যাংক অফ বোম্বে, তারপর আবার একবার নাম হয়েছিল ব্যাংক অফ মাদ্রাস, মাঝে মাঝে নাম চেঞ্জ হয়েছে। তো বর্তমানে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 1955 সালের 1 জুলাই প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি বলা হয় যে, আচ্ছা চেয়ারম্যানের নামটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যানের নাম কি। ঠিক আছে, এটা কমেন্ট বক্সে উত্তরটা কমেন্ট করবে প্রত্যেকে, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রত্যেকে উত্তরটা কমেন্ট করবে কিন্তু। নেক্সট দেখবো 4 নাম্বার। গৌতমীপুত্র সাতকর্ণী খ্রিস্টীয় 2য় শতাব্দীতে ড্যাশ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণীর নামটা শুনলেই আমাদের প্রত্যেকের মাথায় চলে আসে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। আর এই সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? সিমুক।
ঠিক আছে। আর এই শ্রেষ্ঠ সম্রাট ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট দেখো 5, ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস বা NIWS, এটা কোথায় আছে? এটা আছে গোয়াতে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস, এই ইনস্টিটিউটে মানে জলের ওপরে যত রকমের খেলা হয়, মানে সুইমিং থেকে শুরু করে সমস্ত রকম এই ইনস্টিটিউটে শেখানো হয়। এটা গোয়ার পানাজিতে অবস্থিত, গোয়ার পানাজিতে এটা অবস্থিত। ঠিক আছে। নেক্সট দেখবো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। 6, ইংরেজি পদার্থবিদ জেমস প্রেসকট জুল ড্যাশের ভিত্তির রূপরেখা দিয়েছেন? ইংরেজি পদার্থবিদ কে? জেমস প্রেসকট জুল। জেমস প্রেসকট জুল, জুলের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, জুলের সূত্র আমরা প্রত্যেকেই পড়েছি। জেমস প্রেসকট জুল কিসের সূত্র দিয়েছিলেন? তিনি কাইনেটিক এনার্জির সূত্রও দিয়েছিলেন। তো সংরক্ষণের যে শক্তি সংরক্ষণের সূত্র তিনি নিয়ে কাজ করেছিলেন, সংরক্ষণের নীতি। 7 নম্বর হচ্ছে নিচের কোন ব্যাংক বাংলাদেশে 718 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য রিলায়েন্স বাংলাদেশ LNG এবং পাওয়ার প্ল্যান্টের সাথে $200 মিলিয়ন অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে? এটা তখনকার 2020-21 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের সঙ্গে একবার আলোচনা করে দিচ্ছি। এই যে মেগাওয়াট 718 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, এটা হচ্ছে এশিয়া ইউনিয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB। অনেক সময় ADB সম্পর্কে প্রশ্ন দেয় পরীক্ষায়। ADB কত সালে যেমন প্রতিষ্ঠা হয়েছিল? 1966 সালে ADB প্রতিষ্ঠা হয়েছিল। অনেক সময় জিজ্ঞাসা করে যে ADB যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ঠিক আছে, ম্যানিলাতে হেডকোয়ার্টার অবস্থিত। কোথায়? ফিলিপিন্সের ম্যানিলা, ফিলিপিন্সের ম্যানিলাতে হেডকোয়ার্টার অবস্থিত, ফিলিপিন্সের ম্যানিলাতে হেডকোয়ার্টার অবস্থিত। আর যদি বলা হয় যে বর্তমানে প্রেসিডেন্টকে, তখন হবে মাসাতসুগু অস্কাওয়া। লিখে রাখো, মাসাতসুগু অস্কাওয়া হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট, মাসাতসুগু অস্কাওয়া হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। নেক্সট দেখবো আমরা 8 নম্বর হচ্ছে মাটি সংরক্ষণ নিচের কোন প্রক্রিয়াটিকে মালচিং বলা হয়? মাটি গিয়ে দেখো, মাটি দিন দিন কিন্তু ক্ষয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের ফলে বলো বা বৃষ্টিপাতের ফলে মাটির ক্ষয় খুব কম হয়, কিন্তু সব থেকে বেশি ক্ষয়ের কারণ হচ্ছে যে গাছ কেটে দেওয়া, গাছ কেটে দেওয়ার পর মাটি ক্ষয় হচ্ছে, বিভিন্ন কারণে মাটির ক্ষয় হচ্ছে। তো এই যে মাটি ক্ষয়, সেটাকে মাটিকে সংরক্ষণ করার যে প্রসেস, একটা প্রসেস হচ্ছে মালচিং। তো এখানে বলেছে মালচিং কোন প্রসেসটা, তো জেনে রাখো যে মাটি সংরক্ষণের কয়েকটা প্রসেসের নাম জেনে রাখো। যেমন হচ্ছে ফসলের ঘূর্ণন, মানে যেটাকে রোটেশন অফ কাল্টিভেশন বলা হয়, রোটেশন অফ কাল্টিভেশন বা ফসলের ঘূর্ণন। তারপর চাষবাস কম করা, কম চাষ। তারপর হচ্ছে মালচিং আরেকটা পদ্ধতি। তারপর হচ্ছে কভার ক্রপিং। তারপর হচ্ছে ক্রস স্লপ ফার্মিং। এরকমের 4-5টা প্রসেস আছে মাটিকে সংরক্ষণ করা। মালচিং যে প্রসেসটা, সেটা হচ্ছে বৃষ্টির হাত থেকে মাটি রক্ষা করার জন্য বিকল্প সারিতে বিভিন্ন উদ্ভিদের মধ্যবর্তী খালি মাটি খড়ের মতো জৈব পদার্থের একটি স্তর দিয়ে আবৃত থাকে। এটা কি করা হয়? একটা ধরো গাছ আছে, সেই গাছের চারদিকের মাটিকে কি করা হচ্ছে, বিভিন্ন খড় দিয়ে, খড় পাতা বিভিন্ন দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে মাটি সংরক্ষণের আরেক রকমের প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় মালচিং। 9 দেখবো আমরা নিচের কোনটি ওড়িশার জনপ্রিয় উৎসব? ওড়িশার জনপ্রিয় উৎসব কোনটি? গুড়ি পাওয়া, হলা মহল্লা, ধনুযাত্রা, তিরুভনাম, কোনটি? কারেক্ট আনসার কি হবে? ধনুযাত্রা ইজ দ্য কারেক্ট আনসার। ধনুযাত্রা হচ্ছে ওড়িশার জনপ্রিয় উৎসব। অপশান 3। দেখো যত রকমের যাত্রা আছে, বেশিরভাগ যাত্রাগুলোই ওড়িশা থেকেই, ওড়িশার উৎসব। ধনুযাত্রা বলো, বা একটা আছে যেমন স্নান যাত্রা, তারপর রথযাত্রা, এগুলো সবই হচ্ছে ওড়িশার উৎসব। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন ভারতীয় লেখক 1957 সালে দ্য রুম অন দ্য রুফ এর জন্য জন লেভেলিন রাইস পুরস্কারে ভূষিত হয়েছিলেন? একটি বই যা তিনি 17 বছর বয়সে লিখেছিলেন। একটা বই লিখেছিলেন তিনি, বয়সটা হচ্ছে 17 বছর বয়সে তিনি বইটা লিখেছিলেন। ঠিক আছে, দ্য রুম অন দ্য রুফ। আর তার জন্যই 1957 সালে তিনি একটা পুরস্কার পেয়েছিলেন। লেখকটার নামটা বলতে হবে।
লেখকটার নাম হচ্ছে রাস্কিন বন্ড। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড একজন ভারতীয় লেখক, ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান। তো এই রাস্কিন বন্ডের কয়েকটা গুরুত্বপূর্ণ যেমন বইয়ের নাম পরীক্ষায় আসে। এক হচ্ছে চেরি ট্রি, লিখে রাখো চেরি ট্রি, তারপর হচ্ছে অ্যাংরি রিভার, চেরি ট্রি, অ্যাংরি রিভার, তারপর হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্য দারুণ একটা নভেল, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা আছে দ্য গ্রেট ট্রেন জার্নি, ফলিং ইন লাভ অ্যাগেন, এগুলো রাস্কিন বন্ডের গুরুত্বপূর্ণ লেখা, এগুলো পরীক্ষায় আসে। 11 নম্বর দেখব বোম্বাই রাজ্য ভাষাগত লাইনে বিভক্ত হয়ে মহারাষ্ট্র এবং ড্যাশ গঠন করেছিল। যখন বোম্বাই রাজ্য যখন ভাষার ভিত্তিতে রাজ্য গঠন শুরু হয়েছে, সেই সময় বিভিন্ন রাজ্যকে ভাষার ভিত্তিতে তৈরি করা হচ্ছিল। সেই সময় 1960 সালে বোম্বাই রাজ্য এবং আগে বোম্বাই নামে একটা রাজ্য ছিল, সেই বোম্বাই রাজ্যকে ভাগ করে যারা মারাঠি কথা বলছে সেই মারাঠিদের নিয়ে তৈরি করা হলো মহারাষ্ট্র, ঠিক আছে। সালটা হচ্ছে 1960 সাল, 1960 সাল। মহারাষ্ট্র এবং গুজরাট দুটো রাজ্য হলো বোম্বাই রাজ্যকে ভাগ করে। আগে নাম ছিল বোম্বাই, সেখান থেকে মহারাষ্ট্র এবং গুজরাট হচ্ছে। এটা হয়েছিল 1960 সালে। এখন তোমরা বলতে পারবে যে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্যের নাম কি? ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্যের নাম কি? কমেন্ট করো দেখি কে কে পারে কমেন্ট করতে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে এসএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি বলো, যে কোনো পরীক্ষার জন্য এটা অতি গুরুত্বপূর্ণ। 12 দেখব মণিপুরের সাগল কাংজেই এই খেলার উৎসাহীরা বিশ্বব্যাপী ড্যাশ হিসেবে অভিযোজিত হয়েছে। মণিপুরের একটা খেলার নাম, যার নাম হচ্ছে সাগল কাংজেই। এই খেলাটা সারা বিশ্বব্যাপী কোন খেলা নামে পরিচিত বলতে হবে? এই খেলাটা সারা বিশ্বব্যাপী কি খেলা নামে পরিচিত? এই খেলাটা হচ্ছে সারা বিশ্বব্যাপী পোলো খেলা নামে পরিচিত। কি খেলা? পোলো খেলা, ঠিক আছে। ঘোড়ার উপরে একটা লম্বা লাঠি নিয়ে দৌড়াতে হয় এবং সেই লাঠিতে করে ঘোড়া দৌড়ানোর সাথে সাথে বলকে মেরে মেরে নিয়ে যেতে হয়, এটাই হচ্ছে পোলো খেলা। তোমরা কি বলতে পারবে? আরেকটা হোমওয়ার্ক দেব, যে পোলো খেলতে গিয়ে কোন রাজা বা কোন সম্রাট শাসক মারা গেছিলেন? পোলো খেলতে গিয়ে কে মারা গেছিল বলতে পারবে? কমেন্ট করে দাও উত্তর। নেক্সট দেখো নিচের মধ্যে, আচ্ছা এই যে পোলো খেলা বা যেটা মণিপুরে বলা হয় সাগল কাংজেই, এই খেলাটা হচ্ছে মণিপুরের একটা ঐতিহ্যবাহী খেলা এবং বিশ্বের সবচেয়ে পুরনো পোলো খেলা হচ্ছে এই মণিপুরেই প্রথম হয়েছিল শুরু, তারপর থেকে এটা সারা বিশ্বে পোলো নামে পরিচিত। 13 হচ্ছে নিচের মধ্যে কে প্রথম যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন? তো নাম হচ্ছে জাকারিয়াস জানসেন, শুধু নামটাই জেনে রাখো, বেশি কিছু জানার দরকার নেই। জাকারিয়াস জানসেন অনুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করেন। বাণভট্ট তার সাহিত্যকর্মের জন্য সুপরিচিত, ড্যাশের রাজত্বকালে বিকাশ লাভ করে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে বাণভট্ট কার রাজসভায় ছিলেন, এইটুকু জানলেই হবে। বাণভট্ট কার রাজসভায় ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি হচ্ছেন বাণভট্ট। বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত, অর্থাৎ হর্ষবর্ধনের জীবনী লিখেছিলেন বাণভট্ট। চলো নেক্সট প্রশ্নে যাব। আর হর্ষবর্ধনের কয়েকটা লেখা আছে যেগুলো পরীক্ষায় আসে, যেটা হচ্ছে 1 হচ্ছে নাগানন্দা, 2 হচ্ছে রত্নাবলী, নাগানন্দা, রত্নাবলী আর প্রিয়দর্শিনী বা প্রিয়দর্শিকা, এই তিনটা গ্রন্থ লিখেছেন কে? হর্ষবর্ধন। এগুলোও পরীক্ষায় আসে। 15 হচ্ছে যারা বাইফোকাল লেন্স পড়েন তাদের ড্যাশ আছে। বাইফোকাল লেন্স যারা পড়েন তাদের কি আছে? বাইফোকাল লেন্স যারা পড়েন তারা হচ্ছে, কারেক্ট আনসার হবে তাদের কি আছে? তাদের হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া নাকি ছানি, কোনটা আছে? কারেক্ট আনসার হবে বাইফোকাল লেন্স যারা পড়ে তাদের প্রেসবায়োপিয়া আছে। আর এখানে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়াটা তোমাদের বলে রাখি। দেখো মায়োপিয়া হচ্ছে যারা কাছের জিনিস, যারা দূরের জিনিসকে ঝাপসা দেখতে পায় তারা হচ্ছে, তাদেরকে বলা হয় মায়োপিয়া। দূরের জিনিস ঝাপসা দেখতে পায়, যেমন কম বয়সে এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। আর হাইপারমেট্রোপিয়া কোনটা? যারা কাছের জিনিস কম দেখতে পায়
তাদের হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাইপারমেট্রোপিয়াটা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখব চেথিয়াগিরি বিহার হলো সাঁচিতে পালিত একটি ড্যাশ উৎসব। চেথিয়াগিরি বিহার সাঁচিতে পালিত একটি কোন উৎসবের নাম? এটা হচ্ছে একটা বৌদ্ধ উৎসব। কি উৎসব? বৌদ্ধ উৎসব, বৌদ্ধ ধর্মীর উৎসব। 17 হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য যে অপারেশনের নাম ছিল তার নাম কি? দেখো, ভারতের রাজ্যগুলো যখন ভারত স্বাধীন হচ্ছে 1947 সালে, সে সময় ভারতে অনেকগুলো কিন্তু প্রিন্সলি স্টেট ছিল। সেই স্টেটগুলো বেশিরভাগ স্টেট ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে তারা যুক্ত হয়ে যায়, নিজের মনেই তারা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু কিছু কিছু রাজ্য ছিল যারা কিন্তু স্বাধীনভাবে থাকতে চাইছিল, তারা ভারতের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল না। তো সমস্ত রাজ্যকে, যেমন জম্মু কাশ্মীর অনেক পরে জয়েন করেছে ভারতের সঙ্গে, তেমনি জম্মু কাশ্মীরের পরে জয়েন করেছে আবার হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে কিছুতেই ভারতের সঙ্গে জয়েন করা যাচ্ছিল না। তখন সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেলের কূটনৈতিক কৌশলে ভারত সরকার চালু করেছিল অপারেশন কি? অপারেশন পোলো। অপারেশন পোলোর মাধ্যমে 1948 সালে কয়েকদিন প্রায় হায়দ্রাবাদের যে স্টেট আর্মি ছিল, সেই হায়দ্রাবাদের স্টেট আর্মির সঙ্গে ইন্ডিয়ান আর্মির এক মতো লড়াই হয় এবং সেখানে ভারত জয়ী হয় এবং হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হতে হয় হায়দ্রাবাদকে। ঠিক আছে, এটা হচ্ছে অপারেশন পোলো। 18 দেখবো আমরা কার আত্মজীবনী সানি ডেজ শিরোনাম? সানি ডেজ কার আত্মজীবনীর নাম? কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম হচ্ছে সানি ডেজ। ঠিক আছে, অনেক সময় সচিনের আত্মজীবনী পরীক্ষায় আসে, তো প্লেইং ইট মাই ওয়ে লিখে রাখো, প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিনের আত্মজীবনী। তারপর হচ্ছে এটাই বেশি পরীক্ষায় আসে। বিরাট কোহলিরটা লিখে রাখো, যেগুলো আমার মনে পড়ছে সেগুলো আমি বলে দিচ্ছি। ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি, ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি। ঠিক আছে, এই দুটো লিখে রাখো, এই দুটো এই মুহূর্তে মনে পড়ছে। আর এম এস ধোনিরটা তো প্রত্যেকেই জানো, দ্য মেন দ্য লিডার, দ্য মেন দ্য লিডার, দ্য মেন দ্য লিডার। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 19 ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি ছিল কেন্দ্রীভূত অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি কর্মসূচিগুলি যা ড্যাশে প্রচলিত ছিল। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো যে শুরু হয়েছিল 1951 সালে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে 1956 থেকে 61, থার্ড হচ্ছে 1961 থেকে 66। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো, এটা কোন দেশের দেখে ভারত শুরু করেছিল? এটা ইউএসএসআর বা ইউনাইটেড সোভিয়েত স্টেট রিপাবলিক বলে পুরো নামটা হচ্ছে, যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে হচ্ছে রাশিয়া। রাশিয়ার দেখে ভারত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চালু করেছে। 20 হচ্ছে সার্কেডিয়াম রিদম শব্দটি কিসের সাথে যুক্ত? সার্কেডিয়াম রিদম এই শব্দটা যুক্ত বডি ক্লকের সাথে। আচ্ছা, বডি ক্লক ব্যাপারটা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো। বডি ক্লকটা বলে রাখি তোমাদের। বডি ক্লক হচ্ছে, দেখো, মানুষের শরীর, প্রত্যেকটা মানুষের শরীরে সূর্য ডুবার পর যখনই একটু রাত বাড়তে থাকে তখনই সমস্ত মানুষের ঘুম পায়। সূর্য ওঠার পর যখনই চারদিকে আলো হয়ে যায় তখনই মানুষ কিন্তু জেগে ওঠে, তারপর খিদে পায়। মানুষ দেখবে একটা নির্দিষ্ট টাইমে, সমস্ত প্রাণীরই, মানুষ কেন, যে কোনো প্রাণীর, মানুষের বিশেষ করে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের চাহিদা শরীরে দেখা দেয়। এটাই হচ্ছে বডি ক্লক বলা হয় এটাকে, বা ন্যাচারাল ক্লক। 21 দেখো ভারতের কোন রাজ্যে নিংথৌজা রাজবংশ শাসন করত? নিংথৌজা রাজবংশটা 33 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। আজ থেকে প্রায় 1990 বছর আগে নিংথৌজা রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। এটা মণিপুরে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, মণিপুরে। আর এই নিংথৌজা রাজবংশ 1947 সালে ভারত যখন স্বাধীন হচ্ছে সেই সময় এই রাজবংশ মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং মণিপুর ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত।
22 দেখো, ড্যাশ হলো সালোকসংশ্লেষের বিক্রিয়ার জন্য ব্যবহৃত শব্দ যা গ্লুকোজ এবং অন্যান্য কার্বোহাইড্রেট অনুগঠনের জন্য আলো নির্ভর প্রতিক্রিয়া দ্বারা সঞ্চিত শক্তি ব্যবহার করে। তাহলে সালোকসংশ্লেষ বিক্রিয়ার জন্য ব্যবহৃত শব্দ, একটা বিক্রিয়া যেটা কি করছে, গ্লুকোজ এবং অন্যান্য কার্বোহাইড্রেটের যে অনুগঠনের জন্য যে আলো নির্ভর প্রতিক্রিয়া, সেটাকে বাংলা ট্রান্সলেটটা এটা ঠিক হয়নি, বুঝলে, একটু গড়বড় হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। এটার উত্তর হবে কেলভিন চক্র। আমরা পড়েছি না সালোকসংশ্লেষ, কেলভিন চক্র, এইগুলো। দেখো 23, ভারতের কোন রাজ্য সুন্দরেশ্বর উৎসব উদযাপন করে? সুন্দরেশ্বর উৎসব কোন রাজ্য উদযাপন করে? মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা নাকি গোয়া? কারেক্ট আনসার হবে কেরালা, সুন্দরেশ্বর উৎসব। আরও কয়েকটা উৎসব আছে যেগুলো জেনে রাখো, যেমন হচ্ছে ওনাম, কেরালার উৎসব। তারপর হচ্ছে ভিশু, এটাও হচ্ছে কেরালার উৎসব। তারপর হচ্ছে ত্রিশূরপুরম, ত্রিশূরপুরম, এটাও হচ্ছে কেরালার উৎসব। তো এই কয়েকটা উৎসব যেন, পঙ্গালা, এটাও হচ্ছে কেরালার উৎসব। এগুলো জেনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো আমরা 24, কোন বছরে ভারতীয় গণপরিষদ জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা এবং অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ গ্রহণ করে? দেখো, যখন জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না, আমি এক্ষুনি যেমন বললাম যে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি, তেমনি জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি। তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পর তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। এই সুযোগ সুবিধা তাদেরকে 1949 সালে তাদেরকে যে কথা দিয়েছিল, সেই কথা মতো 1949 সালে 370 এবং 35A সুযোগ সুবিধাটা তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2019 সালের 5 আগস্ট, কবে? 2019 সালের 5 আগস্ট এই যে জম্মু কাশ্মীরের স্পেশাল পাওয়ার দেওয়া ছিল, সেই স্পেশাল পাওয়ার তাদের হাত থেকে নিয়ে জম্মু কাশ্মীরকে বর্তমান একটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হয়েছে। খুবই ভালো হয়েছে এটা। 25 দেখো, ভারতের কোন রাজ্যে সমগো হ্রদ অবস্থিত? সমগো হ্রদ, পরে একটু, সমগো হ্রদটা কোন রাজ্যে অবস্থিত? এটা আছে সিকিমে। সমগো হ্রদ হচ্ছে সিকিমের গ্যাংটক জেলায় সমগো হ্রদটা অবস্থিত। ঠিক আছে, আজকের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্রত্যেকে জয়েন করে যাবে। থ্যাংক ইউ।